ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। এই আগের চ্যানেলটা চালাও তো। জি কর্তা বাবু? বলছি আগের চ্যানেলটা চালাও, এটা নয়। জি আগে চালাচ্ছি বাবু। গ্রামের মস্ত বড় জমিদার বাড়ি। আলোর রোশনাইতে জমিদার বাড়ি যেন নববধূর সাজে সেজে উঠেছে। সাজানো কৃত্রিম আলোর উজ্জ্বলতা এত বেশি যে দিনের আলোকেও যেন ফিকে করে তোলে। জমিদার বাড়ির বিরাট সিংহদুয়ার পেরিয়ে চওড়া নুড়ি বিছানো পথ চলেছে কৃত্রিম ফোয়ারাটার দিকে। ফোয়ারা পেরিয়ে আরো কিছু দূর গেলে জমিদার বাড়ির সদর দরজা দেখা যায়। সদর দরজা এখন খোলা। অন্দরমহলের দিক থেকে হাসির আওয়াজ ভেসে আসছে। নারী কণ্ঠ। হাসির রিনিঝিনি শব্দটা যেন জমিদার বাড়ির স্ত্রীকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ এই হাসি পরিবর্তিত হয়ে গেল এক আর্ত চিৎকারে। অন্দরমহলের একটি ঘরে এক মহিলার গায়ে আগুন লেগে গেছে। তিনি প্রাণপণে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু আগুন নেভার বদলে দাউ দাউ করে জ্বলে উঠছে। হঠাৎই একটি 5 বছরের বাচ্চা ছেলে মা বলে চিৎকার করে এগিয়ে যায়, কিন্তু পেছন থেকে একটি লোক তাকে আটকে ধরে। বাচ্চা ছেলেটি তার সমস্ত শক্তি দিয়ে লোকটা হাতের বাঁধন আলগা করতে চাইছে আর চিৎকার করছে, ভাবি ভাবি মাকে বাঁচাও ভাবি। এরই মধ্যে কিছু লোক ছুটে এসেছে জল নিয়ে আগুন নেভানোর জন্য। একদিকে আগুন নেভানোর চেষ্টা চলছে আর অন্যদিকে ছেলেটি চিৎকার করে চলেছে, কিন্তু এত চেষ্টার পরেও ওনাকে বাঁচানো গেল না। হঠাৎই পুরো পরিবেশটা শান্ত হয়ে গেল। ছেলেটার চিৎকারও থেমে গেছে অনেক আগেই। ঘরের একদিকে লুটিয়ে পড়ে আছে তার মায়ের প্রাণহীন অর্ধদগ্ধ দেহটা। হঠাৎই বাচ্চা ছেলেটা চেঁচিয়ে বলে ওঠে, মা 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 মা। ওয়েলকাম টু লেট নাইট মিস্ট্রি। আমরা অনেক গল্পই শুনিয়েছি আপনাদের, তার বেশিরভাগ গল্পই আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছে। তাই আমরা আশা করব এই গল্পটিকেও আপনারা সেই একইভাবে নিজেদের বন্ধু পরিচিত মানুষদের সঙ্গে ভাগ করে নেবেন। ডিটেকটিভ রয়ের কথা আশা করি সকলের মনে আছে। আজকে আপনারা শুনবেন ডিটেকটিভ রয়ের আরও একটি রহস্যে ভরা গল্প, কঙ্কাল রহস্য। গল্পের মধ্যে কি রয়েছে জানতে গেলে আপনাদের শুনতে হবে আমাদের আজকের গল্প। আজকের গল্পের সূত্রধার আমি অভিজিৎ, গল্প পাঠে দীপম এবং ডিটেকটিভ রয়ের চরিত্রে শুভদীপ নাথ। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, রাইমা দত্তের কলমে কঙ্কাল রহস্য। মা 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 মা। চিৎকার করে বিছানায় উঠে বসে প্রদ্যুম্ন। দুহাত দিয়ে দুপাশের বিছানার চাদর খামচে ধরে। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হৃদস্পন্দনও ঘোড়ার গতিতে চলছে। বিছানার চাদর ছেড়ে দিয়ে দুহাত একসাথে মাথার পেছনে রেখে কোনোই দুটো মুখের সামনে এনে মাথা নিচু করে বসে থাকে কিছুটা সময়। প্রদ্যুম্নের শোয়ার ঘর লাগোয়া বারান্দার পর্দার ফাঁক দিয়ে হালকা নীলচে আলো ঘরের মধ্যে প্রবেশ করছে। অর্থাৎ ভোর হতে এখনো কিছুটা সময় বাকি আছে। একটু ধাতস্থ হওয়ার পর প্রদ্যুম্ন বারান্দায় এসে দাঁড়ায়। ভোরের স্বচ্ছ শীতল হাওয়া ওর দেহে ও মনে কিছুটা প্রশান্তি দেয়। দুচোখ আপনা থেকেই বন্ধ হয়ে যায় প্রদ্যুম্নর। ও জানে এরপর আর ঘুম ওর আসবে না। এতগুলো বছর ধরে তো এটাই হয়ে আসছে, তবু আজও কেন এটা অভ্যাসে পরিণত হলো না, এর উত্তরটা জানা নেই প্রদ্যুম্নর। ভোরের আলো ফুটে গেলে প্রদ্যুম্ন ফ্রেশ হয়ে জগিং স্যুট পরে নেয়। তারপর ওয়্যারলেস হেডফোন আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়ে জগিংয়ের উদ্দেশ্যে।
উত্তর কলকাতার মিত্র লেনের রায়চৌধুরী ভবন। বড় রাস্তার থেকে কিছুটা ভিতরে বলে এই এলাকায় কোলাহলটা তুলনামূলক কম। 3 তলা হালকা নীলচে রঙের ছিমছাম বাড়ি এই রায়চৌধুরী ভবন। 1 তলার বৈঠকখানায় চায়ের কাপ হাতে খবরের কাগজ পড়ছেন আদিত্য প্রতাপ রায়চৌধুরী। বয়স 56, পেশায় ব্যবসাদার। কলকাতায় তিনি তার পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন এবং ইতিমধ্যে ব্যবসায়ী মহলে তার নাম ডাকও হয়েছে বেশ। ফলস্বরূপ রাশভারী ব্যক্তিত্ব নজরে পড়ে তার চলনে বলনে। রান্নাঘরে মালতীর সাথে গৃহবধূ মৃদুলা দেবী ব্যস্ত সকালের জল খাবার তৈরিতে। সকালের জল খাবারের পর্ব মিটলে পর দুপুরের খাবারের তোড়জোড় শুরু করতে হবে। আদিত্যবাবু দুপুরের খাবার বাড়িতেই খান, তারপর কিছুটা সময় বিশ্রাম নিয়ে ফের কাজে চলে যাবেন। এটাই তার রোজকার রুটিন। এমন সময় বৈঠকখানায় প্রবেশ করল প্রদ্যুম্ন। সে এক নজর তার বাবির দিকে তাকিয়ে উপরে যাওয়ার জন্য সিঁড়ির দিকে যেতে লাগল। আদিত্যবাবু চায়ের কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে কাপটা নামিয়ে রাখলেন টেবিলে। তারপর খবরের কাগজ থেকে চোখ না সরিয়েই প্রদ্যুম্নের উদ্দেশ্যে বলে উঠলেন, জগিং পর্ব মিটল তাহলে? সিঁড়ির কাজটা এসে থেমে গেল প্রদ্যুম্ন। গম্ভীর গলায় বলে চললেন আদিত্যবাবু, এই একটাই কাজ আছে যেটা তুমি ঠিকঠাক করতে পারো, অন্য কোনো কাজই তো তোমার দ্বারা সম্ভব নয়। ঘুরে দাঁড়িয়েছে প্রদ্যুম্ন। সে তার বাবির কথার জবাবে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে মৃদুলা দেবী বৈঠকখানায় আসলেন এবং হাসি মুখে বললেন, বাবান, তুই জগিং করে এসে গেছিস? খুব ভালো, তুই ওপরে গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য গরম দুধ উপরে পাঠিয়ে দিচ্ছি। প্রদ্যুম্ন আর কোনো কথা না বাড়িয়ে এক ঝলক মৃদুলা দেবীর দিকে তাকিয়ে উপরে উঠে গেল। ঘড়িতে এখন 9টা বেজে 20 মিনিট। ডাইনিং টেবিলে বসে সকালের জল খাবার খাচ্ছেন আদিত্য প্রতাপ রায়চৌধুরী। তার ঠিক পাশের চেয়ারটায় বসে আছেন মৃদুলা দেবী। কিছু সময় পর প্রদ্যুম্ন এসে বসল ঠিক আদিত্যবাবুর বিপরীত দিকের চেয়ারটায়। মৃদুলা দেবী খাবার বেড়ে দিল, খেতে শুরু করেও। হঠাৎ আদিত্যবাবু গম্ভীর গলায় বললেন, এরপর কি করবে কিছু ঠিক করলে, নাকি বাকি জীবনটা এমন হেলাফেলা করে কাটিয়ে দিতে চাও? প্রশ্নটা প্রদ্যুম্নকে করেছেন তিনি। সে কেবলমাত্র একবার তার বাবির দিকে তাকিয়ে ফের খাওয়ায় মন দিল। এতে আদিত্যবাবু কিছুটা রেগে গেলেন। তিনি জোর গলায় বললেন, আমায় সত্যি করে বলো তো প্রদ্যুম্ন, নিজের ভবিষ্যতের চিন্তা কি হয় না তোমার? ম্যাথে মাস্টার্স করেছো, ইউনিভার্সিটি টপার ছিলে, খুব ভালো কথা। এখন চাকরির চেষ্টা করো, লেকচারশিপের জন্য অ্যাপ্লাই করো। তাও যদি না পছন্দ, তাহলে আমার সাথে ব্যবসা সামলাও। তুমি তো সেটাও করছো না, ছন্ন ছাড়ার মতো ঘুরে বেড়াচ্ছ খালি। শোনো, তোমার বন্ধুরা এতদিনে চাকরি পেয়ে গেছে, আর তুমি নিজের বাপের টাকায় শুধু ফুর্তি করছো। ব্যাস। পুরোটা সময় ধরে প্রদ্যুম্ন চুপচাপ সব শুনছিল, কোনো কথা বলেনি। কিন্তু এরপর আর চুপ করে থাকা যায় না। সে দুহাত দিয়ে টেবিল চাপড়ে উঠে দাঁড়ালো। তারপর শান্ত গলায় বলল, আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না বাবি। শুধু একটাই কথা বলবো, যেটা এর আগেও আমি বলেছি, আবারও বলছি আজ। ইটস মাই লাইফ অ্যান্ড মাই ডিসিশনস। আমার পার্সোনাল লাইফে নাক গলিও না কেউ। কথা শেষ করে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না প্রদ্যুম্ন। কেবলমাত্র মৃদুলা দেবী চেঁচিয়ে বললেন, খাবার ফেলে যাস না বাবান। কিন্তু কে শোনে কার কথা? প্রদ্যুম্ন তখন চলে গেছে। মৃদুলা দেবী আদিত্যবাবুর দিকে একবার তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে প্রদ্যুম্নের পিছনে গেলেন। ঘরে এসে বিছানায় বসে পড়ে প্রদ্যুম্ন। বাবির কথায় সে একটুও কষ্ট পায়নি। এগুলো এখন ওর গা সওয়া হয়ে গিয়েছে। শুধু মাঝে মধ্যে সহ্য সীমাটা অতিক্রম করে যায়। কিছুক্ষণ পর মৃদুলা দেবী প্রদ্যুম্নের ঘরে এসে ঢুকলেন। তারপর স্নেহ ভরা গলায় বললেন, বাবির কথায় মন খারাপ করিস না বাবান। তুই তো তোর বাবিকে চিনিস, তাই না? তাহলে শুধু শুধু খাবারের ওপর কেন রাগ করছিস বলতো? চল, খেয়ে নিবি, চল। প্রদ্যুম্ন চুপ করে আছে, কোনো উত্তর করছে না সে।
এবার মৃদুলা দেবী ওর পাশে এসে বসলেন। যেই না তিনি প্রদ্যুম্নের মাথায় হাত বোলাতে যাবেন, তৎক্ষণাৎ ছিটকে সরে দাঁড়ায়। কতবার বলেছি আসবে না আমার কাছে, আমি তোমাকে মা বলে মানি না। এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে বারান্দায় চলে আসে প্রদ্যুম্ন। বাবির এত কথার পরেও সে রেগে যায়নি, কিন্তু এই মুহূর্তে ওর ভীষণ রাগ হচ্ছে। এই কথার পর আর কিছু বলা সম্ভব নয় মৃদুলা দেবীর পক্ষে। তিনি কেবলমাত্র একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলেন। মৃদুলা দেবী আদিত্য প্রতাপ রায়চৌধুরীর দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রদ্যুম্নের মা যখন মারা গেলেন তখন ওর বয়স মোটে 5 বছর। ছোট্ট প্রদ্যুম্নর যাতে স্নেহ, মমতা, ভালোবাসার কোনো কমতি না হয়, তাই জন্য আদিত্যবাবু দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নেন। প্রদ্যুম্নের বয়স তখন 9 যখন মৃদুলা দেবী প্রদ্যুম্নের নতুন মা হয়ে বাড়িতে এলেন। তবে আদিত্যবাবুর ভাবনাকে নাকচ করে দিয়ে প্রদ্যুম্ন কোনোদিনই নতুন মাকে মেনে নেয়নি, না ছোটবেলায় নাই বা এখন। তবে মৃদুলা দেবী তার সবটুকু দিয়ে চেষ্টা করে গেছেন প্রদ্যুম্নের মায়ের অভাব মেটানোর জন্য। এমনকি তিনি নিজে কোনো সন্তান নেননি, যাতে করে প্রদ্যুম্নের প্রতি তার স্নেহ, মমতা একটুও কম না হয়। শুধু প্রদ্যুম্ন ওর চারপাশে একটা শক্ত দেওয়াল তৈরি করে ফেলেছে, যেটা মৃদুলা দেবী এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। তবে ওনার বিশ্বাস, একদিন প্রদ্যুম্ন এসে তার কোলে মাথা রেখে বলবে, আমার মাথায় হাত বুলিয়ে দেবে মণিমা। একটা মাঝারি সাইজের ঘর। ঘরটায় পুরনো আমলের জিনিসপত্রই বেশি। এক কোনায় একটা খাট, একদিকের দেওয়ালে আলনা রাখা, তাতে গুটি কতক ধুতি পাঞ্জাবি ঝুলছে। ওপাশের দেওয়াল ঘেঁষে একটা সিন্দুক এবং তার পাশে একটা তেপায়া টেবিল রাখা। জানলার ধারে একটা আরাম কেদারাও আছে। এই মুহূর্তে আরাম কেদারায় আতশো অবস্থায় বই পড়ছেন একজন বয়স্ক ভদ্রলোক। চোখে মোটা ফ্রেমের চশমা, মাথার চুল গোঁফ সাদা ধবধবে। 80 পেরিয়ে গেছে, অনেক বছরই হলো, তবু দেখে তা বোঝার উপায় নেই। আসবো দাদুন? মৃদু স্বরে জিজ্ঞাসা করল প্রদ্যুম্ন। ইনি প্রদ্যুম্নের পৃথিবী, প্রদ্যুম্নের দাদুন দেবেন্দ্র প্রতাপ রায়চৌধুরী। রাশভারী রুক্ষ মেজাজের ব্যক্তিত্ব তিনি মোটেও নন, বরং ঠিক তার উল্টো। সারাদিন খোশ মেজাজে হাসি ঠাট্টায় মেতে থাকেন আর অবসর সময় বই পড়েন। অবশ্য ওনার আরেকটি অভ্যাস আছে, তিনি চটজলদি ধাঁধা বানাতেও পারেন, আবার সমাধানও করতে পারেন। একসময় বীরভূম জেলার নারায়ণপুর গ্রামে দেবেন্দ্র প্রতাপের পিতৃপুরুষের মস্ত বড় জমিদারি ছিল। দেবেন্দ্র প্রতাপের পিতৃপুরুষ নারায়ণ রায়চৌধুরী এতটাই প্রভাবশালী জমিদার ছিলেন যে তিনি সেই আমলে প্রতাপ খেতাব অর্জন করেন। পরে জমিদারি প্রথা উঠে গেলে তাদের প্রভাবশীলতা অনেকটাই হ্রাস পায়। তবে গ্রামের মানুষরা তাদের খুব মান্যগণ্য করতেন। সময়ের গতির সাথে পাল্লা দিয়ে জীবনটা বেশ আনন্দেই কাটছিল দেবেন্দ্র প্রতাপ রায়চৌধুরীর। একমাত্র ছেলে, ছেলের বউ, একটি ডান পিটে নাতি নিয়ে তার ভরা সংসার। তবে এই সুখ আর আনন্দটা স্থায়ী ছিল না। হঠাৎই প্রদ্যুম্নের মায়ের মৃত্যু সমস্তটা এক মুহূর্তে তছনছ করে দিল। নিজের চোখের সামনে মায়ের মৃত্যু দেখে ওই 5 বছরের ছোট্ট ছেলেটা কেমন যেন হয়ে যেতে লাগলো। যেই অতি চঞ্চল দুরন্ত ছেলেটাকে সামলানো অসম্ভব হয়ে দাঁড়াতো, সেই এখন একেবারে শান্ত। আর এই আগুনে ঠিক ঘিয়ের কাজ করলো আদিত্যবাবুর দ্বিতীয় বিয়ে। বাচ্চা ছেলেটা আরো মানসিক অবসাদে ভুগতে লাগলো। ঠিক এই রকম পরিস্থিতিতে দেবেন্দ্রবাবু এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি তার অবশিষ্ট সম্পত্তি বেচে দিলেন এবং সংরক্ষিত পুঁজি নিয়ে চলে এলেন কলকাতায় আজীবনের জন্য। তবে থেকেই উত্তর কলকাতার এই রায়চৌধুরী ভবনই তাদের সুখ দুঃখের ছোট্ট ঠিকানা। এসো এসো দাদু ভাই, এসো। প্রদ্যুম্ন চুপচাপ ঘরের ভিতর এলো এবং ঠিক তেমনই শান্তভাবে দাদুনের পায়ের কাছে এসে বসল। তারপর দাদুনের কোলে মাথা রেখে চোখ বন্ধ করল। দেবেন্দ্রবাবু প্রদ্যুম্নের মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন,
ফের বাবির সঙ্গে ঝগড়া করেছ তো দাদু ভাই? কেন করো বলো দেখি এমন? হ্যাঁ, পাগল ছেলে এরকম করে? কথা শোনো দাদু ভাই। কোনো উত্তর করল না প্রদ্যুম্ন, কেবল দাদুনকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, মা মা আমাকে কেন ছেড়ে চলে গেল দাদুন, বলতে পারো? মুহূর্তের মধ্যে দেবেন্দ্রবাবুর চোয়াল শক্ত হয়ে গেল। চোখ বন্ধ করে নিলেন তিনি। তারপর শান্ত অথচ কঠিন স্বরে বলে উঠলেন, আমি তোমাকে কি শিখিয়েছি দাদু ভাই? এমন প্রশ্ন করবে যার উত্তর খোঁজার ক্ষমতা তুমি নিজে রাখবে, আর এমন প্রশ্ন কখনোই করবে না যেটার উত্তর তোমার আগে থেকে জানা। কারণ যেটা জানো তা আবার জানতে চাওয়াটা মূর্খের কাজ, আর বারবার জিজ্ঞাসা করলে সত্যটা কখনোই বদলে যাবে না। আমি মানি না। চিৎকার করে উঠে দাঁড়ালো প্রদ্যুম্ন। তারপর কঠিন স্বরে বলল, মায়ের মৃত্যু যে শুধুই একটা দুর্ঘটনা সেটাও আমি মানতে পারি না। আমার বিশ্বাস এতে কোনো বড় রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যের সমাধান আমি একদিন করবই। কথা শেষ করে চলে যাচ্ছিল প্রদ্যুম্ন, কিন্তু দাদুনের গলার আওয়াজ পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে পড়ল সে। সুগন্ধি ফুলের গন্ধ ছড়ায় যেমন, কালো ভ্রমর ছুটে আসে তেমন। দেবেন্দ্রবাবু তার নিজের একমাত্র নাতিকে যথেষ্ট ভালোভাবেই চেনেন। কিভাবে প্রদ্যুম্নের রুদ্ররূপকে শান্ত করতে হয় সেটা তার থেকে ভালো আর কেউই জানে না। এতগুলো বছর তিনি তো সামলেছেন প্রদ্যুম্নকে, আর ঠিক হলো তাই। প্রদ্যুম্নের মুখের অভিব্যক্তি নিমেষেই পরিবর্তিত হয়ে গেল। যেই চোখে কয়েক সেকেন্ড আগে পর্যন্ত রাগ ছিল, সেই চোখে এখন শান্ত দৃষ্টি, আর ঠোঁটের কোণায় মৃদু হাসি। দেবেন্দ্রবাবুর দিকে ঘুরে তাকালো প্রদ্যুম্ন। তারপর এক পেশে হাসি এসে বলল, অপরাধীরা নিজের চারিপাশে অপরাধের জাল বুনে, আর সেই জাল কেটে অপরাধী পর্যন্ত পৌঁছতে হয়। আর সেটা সম্ভব না হলে অবস্থা বুঝে সেই জালেই অপরাধীকে বন্দি করতে হয়। কথা শেষ করে বেরিয়ে গেল প্রদ্যুম্ন। দেবেন্দ্রবাবু ফের বইতে মনোসংযোগ করলেন। তার ঠোঁটে মৃদু হাসি। নিজের রয়্যাল এনফিল্ড চড়ে রওনা দিল প্রদ্যুম্ন। তার গন্তব্য এখন দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ স্ট্রিটের আবাসন অ্যাপার্টমেন্ট। ওখানে ও নিজস্ব একটা ফ্ল্যাট আছে, যেটা দাদুন ওকে কিনে দিয়েছিল যখন ও কলেজে পড়ে। রায়চৌধুরী ভবনের পরিবেশও যখন ওর জন্য দমবন্ধকর হয়ে উঠত, তখন ওর একমাত্র ঠিকানা হতো এই ফ্ল্যাটটি, যেটার ও নাম দিয়েছে একান্তে। ফ্ল্যাটে ঢোকার পর মুহূর্তেই ফোন বেজে উঠল প্রদ্যুম্নর। ফোন রিসিভ করলে ওপাশ থেকে কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো, ডিটেকটিভ রয়? হ্যালো ইন্সপেক্টর, ইজ দেয়ার ইজ এনি এমার্জেন্সি সামান? নো, অ্যাবসলিউটলি নট। আরে অল টাইম এত সিরিয়াস মোডে তুমি থাকো কি করে? এইটুকু বয়সে তো এত অ্যাচিভমেন্ট পেয়েই গেছো। এনজয় ইউর লাইফ। তা না, যাই হোক, আমি তোমাকে ফোন করেছিলাম ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য। তুমি সাহায্য না করলে কেসটা কিছুতেই কোর্টে প্রুফ করতে পারতাম না। নো মিস্টার সানিয়াল, ইজ পারফেক্টলি অল রাইট। আমি শুধু আমার ডিউটি করছি। হ্যাঁ, আমি জানি সেটা। তবুও এক্ষেত্রে ক্রিমিনালকে হাতের মুঠোয় পেয়েও তাকে ছেড়ে দিতে হতো, কারণ যথেষ্ট প্রমাণ তো আমাদের হাতে ছিল না কোর্টে এভিডেন্স হিসেবে দেওয়ার মতো। এদিকে দেখো, তুমি কত সহজেই ওকে দিয়ে স্বীকার করিয়ে নিলে। সত্যি আশ্চর্য। আমি কিছুই করিনি ইন্সপেক্টর, সে নিজের জালে নিজেই জড়িয়ে গেছে। You are too intelligent, Detective Roy. Okay, hope to see you again. Goodbye. Goodbye, ইন্সপেক্টর। ফ্ল্যাটের বারান্দায় গিয়ে দাঁড়ালো প্রদ্যুম্ন। ওর ডান হাত প্যান্টের পকেটে ঢোকানো, বাঁ হাতে ফোন। প্রদ্যুম্নের হাইট প্রায় 6 ফুট,
গায়ের রং খানিকটা চাপা তবে উজ্জ্বল। এই মুহূর্তে ওর পরনে সাধারণ সাদা রঙের শার্ট এবং ব্লু জিন্স, চুল পরিপাটি করে আঁচড়ানো, ক্লিন শেভড, হাতে ব্যান্ড ওয়াচ, চোখে কালো রঙের স্কোয়ার ফ্রেমের চশমা। যদিও চশমার কাঁচ ওর তীক্ষ্ণ উজ্জ্বল দৃষ্টিকে আড়াল করতে পারেনি। এই হলো প্রদ্যুম্ন। পুরো নাম প্রদ্যুম্ন প্রতাপ রায়চৌধুরী। দেবেন্দ্র প্রতাপ রায়চৌধুরীর প্রাণের থেকে প্রিয় নাতি এবং আদিত্য প্রতাপ রায়চৌধুরীর একমাত্র ছেলে। প্রদ্যুম্ন ম্যাথে মাস্টার্স কমপ্লিট করেছে, পরে অবশ্য সাইকোলজি নিয়েও পড়াশোনা করেছে। নিজের অতীতকে পিছনে ফেলে কলকাতায় এসে প্রদ্যুম্ন মানসিক অবসাদ থেকে বেরিয়ে এসেছিল বটে, কিন্তু তারপর থেকে বড্ড শান্ত হয়ে গিয়েছিল সে। প্রয়োজন ছাড়া বেশি কথা বলা সে মোটেও পছন্দ করে না। এমনকি স্কুল এবং কলেজ জীবনেও ওর বেশি বন্ধু বান্ধব ছিল না। হয়তো ইচ্ছা করেই সে কোনো ফ্রেন্ড সার্কেল তৈরি করেনি। একা থাকতেই প্রদ্যুম্নর বেশি ভালো লাগে। তবে এছাড়া ওর আর একটা পরিচয়ও আছে, ডিটেকটিভ রয়। ও একজন প্রাইভেট ক্রাইম ইনভেস্টিগেটর। তবে প্রদ্যুম্নই যে ডিটেকটিভ রয় ওটা একমাত্র ওর দাদুনি জানে, আর কেউ নয়। পুলিশ মহল এবং অপরাধী মহলে প্রদ্যুম্ন ডিটেকটিভ রয় বলেই পরিচিত। আবার ফোন বেজে উঠল প্রদ্যুম্নর। ফোন রিসিভ করে বলল, বলো দাদুন। শ্যাম বাঁশি বাজায় যমুনার ধারে, শুনে রাধা ছুটে আসে তারে দেখি বারে। আমি আসছি। ঘরে ঢুকে প্রদ্যুম্ন দেখল দাদুন টিভি দেখছে। ওকে আসতে দেখে দেবেন্দ্রবাবু ওকে ইশারা করে টিভি দেখতে বললেন। টিভিতে খবরের চ্যানেলে চলছিল সিটি নিউজ চ্যানেল। সেখানে ব্রেকিং নিউজ দেখাচ্ছিল কনস্ট্রাকশন এরিয়াতে নরকঙ্কাল উদ্ধার। প্রদ্যুম্ন হেডলাইনটা পড়ে দাদুনকে বলল, তাহলে এটাই তোমার শ্যামের বাঁশি বাজানো? একদম ঠিক দাদু ভাই, সহাস্য মুখে বললেন দেবেন্দ্রবাবু। পুরো খবরটা শুনবি না দাদু ভাই? প্রদ্যুম্নকে চলে যেতে দেখলে বলে উঠলেন তিনি, ডিটেকটিভ রয় শোনার থেকে দেখায় বেশি বিশ্বাসী। সিটি নিউজ চ্যানেলের খবর অনুযায়ী ঘটনাটি ঘটেছে রাম হরি রয় স্ট্রিটে। এই অঞ্চল থেকে গঙ্গার দূরত্ব বেশি নয়। প্রদ্যুম্নের রয়্যাল এনফিল্ডটা যখন ঘটনাস্থলে পৌঁছালো তখন কনস্ট্রাকশন এরিয়াটির চারপাশে রীতিমতো কৌতূহলী নাগরিকের ভিড়। প্রদ্যুম্ন ওর বাইকটা রাস্তার একপাশে রেখে এগিয়ে গেল যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তবে এই মুহূর্তে স্বাভাবিকভাবেই কনস্ট্রাকশনের সমস্ত কাজ বন্ধ এবং ইতিমধ্যেই অনেকটা জায়গা ব্যারিকেড টেপ দিয়ে সিল করে দিয়েছে পুলিশ কর্মীরা। তারই একপাশে মিডিয়া খবর সম্প্রচার করছে। মিডিয়াকে পাশ কাটিয়ে আরও কিছুটা এগিয়ে গেল প্রদ্যুম্ন। আশপাশটা দেখে যে কেউই বলে দিতে পারবে কাজ বেশ দ্রুত গতিতেই চলছিল। কিছু জায়গায় গর্ত করা, অনেক জায়গায় মাটি ডাঁই করে রাখা। তেমনই একটা মাটির টিলার পাশে নিশ্চল অবস্থায় দাঁড়িয়ে আছে এক্সক্যাভেটরটা। ওটাকে এই মুহূর্তে ক্ষুদ্র শরীর আর বড় সুঁড়ালা হলুদ পোকার মতো দেখতে লাগছে। প্রদ্যুম্ন চারপাশটা নিপুণভাবে পর্যবেক্ষণ করছিল। ঠিক সেই মুহূর্তে একজন পুলিশ কর্মী ওর দিকে এগিয়ে এসে কৌতুক ভরা গলায় বললেন, রহস্যের গন্ধ পেয়ে গেছো দেখছি ডিটেকটিভ রয়। ইনি এই এরিয়ার পুলিশ ইন্সপেক্টর মিস্টার তপোদ্যুতি দত্ত। ডিটেকটিভ রয়কে তিনি বেশ ভালোভাবেই চেনেন। প্রদ্যুম্ন মৃদু হেসে মিস্টার দত্তর সাথে হ্যান্ডশেক করে বলল, রহস্য কতদূর সেটা তো আপনি বলবেন মিস্টার দত্ত। আমি তো শুধু কৌতূহল মেটাতে এসেছি। সো হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট কেস হিয়ার? আসলে এখানে একটা পোড়া মন্দিরের ধ্বংসাবশেষ ছিল, তো সেটাকে সরিয়ে ফেলে মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। তা সেই কাজ চলাকালীন কিছু শ্রমিক ওই নরকঙ্কালটাকে উদ্ধার করে। তারপর তারা পুলিশে ইনফর্ম করলে আমরা ব্যাপারটা দেখতে আসি। বুঝলাম। একবার কঙ্কালটাকে দেখা যেতে পারে কি? হ্যাঁ নিশ্চয়ই, এসো আমার সাথে এসো। হাসি মুখে বললেন মিস্টার দত্ত। প্রদ্যুম্ন মিস্টার দত্তের সাথে কিছু দূর এগিয়ে গেল।
তারপর ব্যারিকেড টেপ পার করে একটা জায়গায় এসে দাঁড়ালো। সেখানে মাটিতে একটা গর্ত করা, আর গর্তের ঠিক পাশে নীল রঙের প্লাস্টিকের ওপর নরকঙ্কালটি শায়িত করে রাখা আছে। আপাতভাবে নরকঙ্কালটিকে বিশেষত্বহীন স্বাভাবিকই মনে হলো প্রদ্যুম্ন। দুজন ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক কঙ্কালটিকে পরীক্ষা করে চলেছেন এবং আরেকজন লোক যে গর্তটিতে কঙ্কাল পাওয়া গেছে সেটা পরীক্ষা করছেন। কঙ্কালটিকে দেখতে দেখতেই মিস্টার দত্তকে প্রশ্ন করল প্রদ্যুম্ন, ফরেন্সিক টেস্টের আগে কজ অফ ডেথটা জানা যাবে না, তাই না? ওয়েল, অন্য ক্ষেত্রে হয়তো রিপোর্ট আসার আগে জানা যেত না, তবে এক্ষেত্রে আমি নিশ্চিতভাবে বলতে পারি। উত্তর দিলেন মিস্টার দত্ত। তারপর কিছুক্ষণ থেমে আবার বললেন, ব্যক্তিটিকে খুন করা হয়েছিল। এতক্ষণ পর্যন্ত কঙ্কালের দিকেই তাকিয়েছিল প্রদ্যুম্ন। মিস্টার দত্তের শেষ কথাটা শুনে সচকিতে তার দিকে তাকালো, বলল, আপনি শিওর হচ্ছেন কিভাবে? কঙ্কালের সাথে বুলেট পাওয়া গেছে, তাও আবার দুটো, আর বাকি ইনফরমেশন ফরেন্সিক রিপোর্ট আসার পরেই জানা যাবে। আরও কিছু পাওয়া গেছে কি? হ্যাঁ, কঙ্কালটির বাঁ হাতের মধ্যমায় একটা রূপোর আংটি ছিল, আর ওই একটা রূপোর মাদুলিও পাওয়া গেছে। জিনিসগুলো একবার দেখা যেতে পারে কি? অফকোর্স, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলে চলে গেলেন মিস্টার দত্ত। কিছুক্ষণ পরেই তিনি ফিরে এলেন। তার হাতে দুটো এয়ারটাইট প্যাকেট, যার একটার মধ্যে মাদুলি ও আংটি আছে, আর অপরটায় আছে দুটো বুলেট। প্রদ্যুম্ন দুটো প্যাকেটই ভালোভাবে দেখে মিস্টার দত্তকে ফেরত দিয়ে দিল। হাত দুটো বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে প্রদ্যুম্ন। সে কিছুটা আনমনেই বলে উঠল, এতগুলো বছর পর একটা কঙ্কাল থেকে তার খুনির হদিশ পাওয়া বলতে গেলে প্রায় অসম্ভবই। কিছুক্ষণ ভাবতে লাগলো প্রদ্যুম্ন। তা দেখে মিস্টার দত্ত বেশ জ্ঞানী ব্যক্তির মতন করে বললেন, এতে এত ভাবার কি আছে ডিটেকটিভ রয়? ব্যাপারটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। আপনি ঠিক কি বুঝতে পারলেন মিস্টার দত্ত? আরে, এ তো জলের মতোই সোজা। সন্ত্রাসবাদী বা ওই ধরনের কোনো আততায়ী খুনটা করেছে, তারপর প্রমাণ লোপাটের জন্য লাশটাকে এখানে পুঁতে দিয়েছে। আর বিগত অনেক বছর ধরেই এখানে একটা পোড়া মন্দির ছিল, এবং সেটার সাথে জড়িত কিছু কুসংস্কারের জন্য এদিকটায় সচরাচর কেউ আসতো না। খুন করে লাশ লোপাট করার উপযুক্ত স্থান, তাই নয় কি? শেষ কথাটা আপনি ঠিকই বলেছেন মিস্টার দত্ত, তবে আপনার পেশ করা রিপোর্টে একটা ভুল আছে। ভুল? তা কি ভুল? এই খুনটা কোনো সন্ত্রাসবাদী বা সিরিয়াল কিলার করেনি, কারণ তারা এত যত্ন সহকারে লাশটা মাটি চাপা দিতে যাবে না। খুন করে ক্রাইম সিন থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাবে গা ঢাকা দেওয়ার জন্য, যাতে করে পুলিশ তাদের ট্র্যাক করতে না পারে। আর এই খুনের সাথে যারা জড়িত তারা আমার আপনার মতোই সাধারণ মানুষ ইন্সপেক্টর। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে খুন করে লাশটাকে মাটি চাপা দিয়েছে নিজের অপরাধ লুকানোর জন্য। ডিটেকটিভ রয়ের অ্যানালাইসিস শুনে কিছুটা মুশড়ে পড়লেন ইন্সপেক্টর তপোদ্যতি দত্ত। এই মুহূর্তে তার ঘাড়ে আগে থেকেই কিছু কেসের দায়িত্ব ঝুলছে, তার উপর আবার এই নাম, ভূমিকাহীন কঙ্কাল রহস্য, ঠিক গোদের ওপর বিষ ফোঁড়ার মতো। তাই তিনি চাইছিলেন কেসটাকে যত শীঘ্র সম্ভব ক্লোজ করে দেওয়া। মিস্টার দত্তের হাবভাব দেখে ব্যাপারটা বুঝতে বেশি সময় লাগলো না প্রদ্যুম্নর, তাই আশ্বস্ত স্বরে বলল, আমি নতুন করে কোনো রহস্যের জট পাকাবো না মিস্টার দত্ত। শুধুমাত্র নিজের কৌতূহল মেটানোর জন্য এই ব্যাপারটা খতিয়ে দেখতে চাই, আর সেক্ষেত্রে পুলিশ ডিপার্টমেন্টের কিছু সাহায্য আমার লাগতে পারে। ইয়েস, অফকোর্স ডিটেকটিভ রয়, কিন্তু কিভাবে হেল্প করতে পারি তোমাকে? আপাতত ফরেন্সিক রিপোর্টটা আমাকে মেল করে দিলেই চলবে। শিওর, রিপোর্টটা হাতে পাওয়া মাত্রই আমি তোমাকে মেল করে দেব। থ্যাংক ইউ সো মাচ মিস্টার দত্ত, থ্যাংক ইউ। এখানকার কাজ আপাতত শেষ, তাই মিস্টার দত্তের কাছ থেকে বিদায় নিয়ে প্রদ্যুম্ন ফিরে এলো নিজের ফ্ল্যাটে। আজকের রাতটাও ও এখানেই থাকবে, এরকমটা প্রদ্যুম্ন প্রায়শই করে থাকে। অবশ্য এই ব্যাপারে দেবেন্দ্রবাবু নিশ্চিন্ত থাকলেও মৃদুলা দেবীর বেশ চিন্তা হয় প্রদ্যুম্নর জন্য। দুদিন পর প্রদ্যুম্ন যখন ফরেন্সিক রিপোর্টটা হাতে পেল তখন দুপুর পেরিয়ে গেছে। ল্যাপটপ খুলে রিপোর্টটা বেশ মনোযোগ সহকারে খুঁটিয়ে পড়ল প্রদ্যুম্ন।
ওটা থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ও নোট ডাউন করে রাখলো। রিপোর্টের এই কটা পয়েন্ট ছাড়া আপাতত ওর হাতে আর কোনো ইনফরমেশন নেই। এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে কিছু একটা ভেবে প্রদ্যুম্ন ওর রয়্যাল এনফিল্ডটা নিয়ে বেরিয়ে পড়ল। ওর গন্তব্য এখন যেই এরিয়াতে কঙ্কালটি পাওয়া গেছে সেই এরিয়ার পুলিশ স্টেশন। ঘড়ির কাঁটা বলছে এখন রাত 11টা বেজে 15 মিনিট। দেবেন্দ্র প্রতাপ বাবুর ঘরে এখনো পর্যন্ত আলো জ্বলছে। অন্য সময় হলে অবশ্য তিনি এতক্ষণে ঘুমিয়ে পড়তেন, তবে আজ ব্যাপারটা খানিকটা আলাদা। তিনি জানেন আজ প্রদ্যুম্ন আসবে তদন্তের প্রোগ্রেস বলতে। এমন সময় দরজায় টোকা পড়ল, সাথে মৃদু আওয়াজ ভেসে এলো। আসবো দাদুন? একটা বই পড়ছিলেন দেবেন্দ্রবাবু পিছনের বালিশে হেলান দিয়ে। প্রদ্যুম্নের আওয়াজ পেয়ে তিনি সোজা হয়ে বসলেন। তারপর বইটা তার পাশে বিছানায় রেখে উত্তর করলেন, এসো দাদু ভাই, এসো। ঘরে ঢুকে দাদুনের পায়ের কাছটায় উঠে বসল প্রদ্যুম্ন। তারপর আসন করে বসল ঠিক দাদুনের বিপরীত দিকে। প্রথম কথা শুরু করলেন দেবেন্দ্রবাবু। তাহলে নতুন তথ্য কি কি পেলে বলো দেখি। নরকঙ্কালটা অরিন্দম ভৌমিকের। উত্তর শুনে দেবেন্দ্রবাবুর ভ্রুজোড়া রীতিমতো কপালের মাঝখানে চলে এলো। তিনি প্রচন্ড রকম আশ্চর্য হয়েছেন। এই কথাটা বোধহয় তিনি আশা করেননি প্রদ্যুম্নর কাছ থেকে। তিনি অবাক ভাবটা কাটিয়ে বেশ কৌতুক মিশ্রিত গলায় বললেন, রোসো রোসো দাদু ভাই, একটু রোসো। আমার তো বয়স হয়েছে নাকি, বোম ফেলার কথা ছিল আর তুমি একেবারে মিসাইল ধরে এনেছো। এ তো বড্ড না ইনসাফি। হ্যাঁ। ওদিকে দেবেন্দ্রবাবুর কথা বলার ধরন শুনে হেসে ফেলল প্রদ্যুম্ন। এত বছরের পুরনো নরকঙ্কাল থেকে সেটা কার কঙ্কাল এত তাড়াতাড়ি তুমি কি করে জেনে ফেললে? একটা কথা ঠিক করে বলো তো দাদু ভাই, তুমি কোনো রকম প্ল্যান চেট করে সেই ব্যক্তির আত্মার সাথে যোগাযোগ করনি তো? তাহলে প্রথম থেকেই শুরু করা যাক। মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলেন দেবেন্দ্রবাবু। প্রদ্যুম্ন শুরু করল, প্রথমত ব্যাপারটা ঠিক এই রকম। অনেকটা জায়গা জুড়ে একটা পোড়া মন্দিরের ধ্বংসাবশেষ ছিল ওখানে, যেটাকে সরিয়ে ফেলে সেই এরিয়ার মিউনিসিপ্যালিটি কনস্ট্রাকশন শুরু করে। সেই কাজ চলাকালীন গর্ত খুললে উদ্ধার হয় নরকঙ্কাল, আর সেটার সাথে পাওয়া যায় 2টো বুলেট এবং একটা আংটি ও একটি মাদুলি। বুলেট দেখেই পুলিশ কনফার্ম করে যে ব্যক্তিটিকে খুন করে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। এত অবধি তো তুমি নিউজ চ্যানেল থেকেই জানতে পেরেছ, রাইট? ফের সম্মতি জানালেন দেবেন্দ্রবাবু। এবার আসি ফরেন্সিক রিপোর্টের ইনফরমেশনে। রিপোর্টটা আমি পাই আজ ঠিক দুপুর নাগাদ। পুরো রিপোর্টটা থেকেই বেশ কয়েকটা পয়েন্ট আমার ভীষণ ইম্পর্টেন্ট মনে হয়েছে। ফার্স্ট অফ অল, এটা একটা মেল স্কেলিটন, যার মৃত্যুকালীন বয়স ছিল 20 থেকে 21 বছর, হাইট 5 ফুট 8 ইঞ্চি। সেকেন্ডলি, কঙ্কালটার বয়স 10 থেকে 11 বছর। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যক্তিটির বাঁ দিকের বুকে গুলি করা হয়েছিল, আর গুলি লেগে পাঁজরের হাড়ে চির ধরেছিল। এতক্ষণ টানা কথা বলে কিছুক্ষণ থামল প্রদ্যুম্ন। দেবেন্দ্রবাবুর ডান হাত কখন তার থুতনির কাছে চলে গেছে তা তিনি নিজেও টের পাননি। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রদ্যুম্নের প্রতিটা কথা তিনি অত্যন্ত মন দিয়ে শুনছেন। আবার বলতে আরম্ভ করল প্রদ্যুম্ন, এই ইনফরমেশনগুলোর ভিত্তিতে কিছুটা অনুমান করেই আমি ওই এলাকার পুলিশ স্টেশনে যাই। ইন্সপেক্টর তপদ্যুতি দত্ত সেই সময় থানায় উপস্থিত ছিলেন না। আমি একজন কনস্টেবলকে আমার পরিচয় দিয়ে ঠিক 10 বছর আগের সমস্ত মিসিং ডায়েরির ফাইলটা চেয়ে পাঠাই। কিছুক্ষণ পরে তিনি একটা ফাইল আমাকে দেন। সেই ফাইলটায় মোট 23টা মিসিং রিপোর্ট ছিল। সেই রিপোর্টগুলির মধ্যে একটা মিসিং কমপ্লেন্টের ইনফরমেশন হুবহু মিলে যায় ফরেন্সিক রিপোর্টের সাথে। আর সেটা থেকেই আমি সিদ্ধান্তে পৌঁছাই এই নরকঙ্কালটা অরিন্দম ভৌমিকের। তোমার সব কথাই বুঝলাম দাদু ভাই, তবে এমনটাও তো হতে পারে
যে যার নরকঙ্কালটা উদ্ধার হয়েছে সেই ব্যক্তির কোনো মিসিং কমপ্লেন করাই হয়নি। হয়তো মিসিং রিপোর্টের সাথে ফরেন্সিক রিপোর্টের মিল পাওয়া নিছকই কাকতালীয়। তোমার কথাটাও ফেলে দেওয়ার মতো নয় দাদু, তবে এক্ষেত্রে আমার একটা এক্সপ্লেনেশন আছে। আর সেইটা কিরকম একটু শুনি তবে। প্রথমেই তোমাকে জানিয়ে রাখি দাদু, আমার বিশ্বাস খুনটা কোনো প্রফেশনাল ক্রিমিনাল করেনি। খুনটা যে বা যারা করেছে তারা আমাদের মতোই সাধারণ নাগরিক। হয় তারা ইচ্ছাকৃতভাবে খুনটা করেছে, আর নয়তো অনিচ্ছাকৃতভাবে খুনটা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে প্রথমেই তাদের মাথায় এটাই আসবে যে যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে লোপাট করা, আর তার সাথে সমস্ত প্রমাণও মুছে ফেলা। হিউম্যান সাইকোলজি অন্তত এটাই বলে। তো তারা চাইবে কাছাকাছির মধ্যেই গোপনে বডিটাকে পাচার করতে। বডি নিয়ে বেশি দূর ট্রাভেল করাটা তাদের কাছে বড় রিস্ক বলেই মনে হবে। তো এই ক্ষেত্রে আমি শিওর যে ক্রাইম সিন এবং ভিকটিমের বাড়ি ওই এলাকারই আশেপাশে ছিল। কোনো ব্যক্তির খোঁজ খবর না পাওয়া গেলে খুব স্বাভাবিকভাবেই তার পরিবার বা আত্মীয় স্বজন মিসিং ডায়েরি করবে পুলিশ স্টেশনে। তো সেই ক্ষেত্রে যেই এলাকার বাসিন্দা নিরুদ্দেশ, সেই এলাকার পুলিশ স্টেশনেই মিসিং রিপোর্টটা করতে হয়। অন্য এলাকার থানায় তো কমপ্লেন করা যায় না। বাহ, বেশ সোজা হিসেব। তাহলে আর কি কেস ইজ সলভ ডিটেকটিভ রয়? না দাদুন, একটা খটকা কিন্তু থেকেই যাচ্ছে। কি এমন ব্যাপার দাদু ভাই যার উত্তর তুমি এখনো খুঁজে পাওনি? এই মিসিং কমপ্লেনটা দাদুন, এটাকে ঠিক যেন স্বাভাবিক মনে হচ্ছে না আমার। হতে আবার কি অস্বাভাবিক খুঁজে পেলে তুমি? দাঁড়াও, আগে তোমায় রিপোর্টটা দেখাই। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো প্রদ্যুম্ন। তারপর ফটো গ্যালারি থেকে রিপোর্টের ছবিটা দেবেন্দ্রবাবুকে দেখালো। গতকাল রাত থেকে একজন তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়া ছেলে নিরুদ্দেশ। ছেলেটির নাম অরিন্দম ভৌমিক। উচ্চতা প্রায় 5 ফুট 10 ইঞ্চি। বাঁ হাতের মধ্যমাতে একটি রূপোর আংটি আর মাদুলি। রিপোর্টের নিচে তারিখ সহ 2টি মেয়ের সই আর 2টো ফোন নাম্বার। দেবেন্দ্রবাবুকে রিপোর্টটা দেখানোর পর প্রদ্যুম্ন বলল, মিসিং রিপোর্ট করার সময় সবসময় নিরুদ্দেশ ব্যক্তি কী ধরনের জামা কাপড় পরেছে, সেটার রং কি বা লোকটার হেয়ার কাট কেমন, সেই সবের বর্ণনা দিতে হয়। তাহলে ব্যক্তিটিকে খুঁজে বার করতে পুলিশের সুবিধা হয়। আর এই মিসিং রিপোর্টে সেই ইনফরমেশনগুলোই কিন্তু মিসিং দাদুন। হয়তো তারা সেই বিষয়ে কিছুই জানতো না। হতেই পারে সেটা, তবুও এই রিপোর্টটা দেখে শুধু একটা কথাই আমার মাথায় ঘুরছে গো। আর সেই কথাটা কি? এই রিপোর্টটা মিসিং কমপ্লেন কম আর ডেড বডির আইডেন্টিফিকেশন রিপোর্ট বলে বেশি মনে হচ্ছে। ভ্রু কুঁচকে দেবেন্দ্রবাবু তাকিয়ে রইলেন প্রদ্যুম্নের দিকে। সে অন্যমনস্কভাবে চিন্তা করতে করতে বলল, আচ্ছা, যারা এই রিপোর্টটা লিখিয়েছিল তারা কি কোনোভাবে জানতো যে অরিন্দমের মৃত্যু হতে চলেছে অথবা মৃত্যু ঘটেছে? তাহলে এখন তুমি কিভাবে এগোবে ভাবছো? দাদুন, এই কেসটা না অন্য সমস্ত কেসগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। এই কেসটায় শুধুমাত্র ক্রাইম আছে, তাও আবার 10 বছরের পুরনো একটা নরকঙ্কাল। না আছে ক্রাইম সিন, না আছে ক্রাইম সাসপেক্ট, তার সাথে কোনো আই উইটনেস বা মোটিভও নেই। আর এতগুলো বছর পরে খুনি সম্পর্কে কোনো ক্লু খুঁজে পাওয়া ইটস জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তো এই ক্ষেত্রে অনুমানের উপর ভরসা করেই আমায় এগোতে হবে। আমি তো কোনো পথ দেখতে পাচ্ছি না দাদু ভাই। বেশ চিন্তিত গলায় বললেন দেবেন্দ্রবাবু। আমার হাতে এখনো একটা কার্ড আছে দাদুন। দেবেন্দ্রবাবু জিজ্ঞাসা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইলেন প্রদ্যুম্নের দিকে। ও বলল, রিপোর্টের নিচে যেই 2টো মেয়ে সই করেছিল তাদের ফোন নাম্বার ওখানে দেওয়া আছে। আমি জানি না এই 2টো নাম্বারের অস্তিত্ব এখনো আছে কিনা, তবে চেষ্টা তো করে দেখাই যেতে পারে। কি বলো দাদুন?
দেবেন্দ্রবাবু কোনো কথার উত্তর করলেন না, কেবলমাত্র মৃদু হেসে মাথা নাড়লেন। আজকের দিনটা রবিবার। প্রদ্যুম্ন সকাল থেকেই ওর ফ্ল্যাটে আছে। সোফায় বসে ল্যাপটপ কোলে রেখে মন দিয়ে কি একটা কাজ করে চলেছে ও। এমন সময় ডোর বেল বেজে উঠল। প্রদ্যুম্ন উঠে গিয়ে আই হলে চোখ রেখে দেখল দুজন মেয়ে দাঁড়িয়ে আছে। তারপর দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে একটি মেয়ে বলে উঠল, ডিটেকটিভ রয় আছেন? আমি ডিটেকটিভ রয়, বলুন। আমি সুপর্ণা মুখার্জি। আপনি আমাকে ফোন করেছিলেন অরিন্দমের ব্যাপারে জানার জন্য। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আসুন প্লিজ, ভেতরে আসুন। মেয়ে দুটি ভেতরে ঢুকলে পর প্রদ্যুম্ন দরজাটা ভেজিয়ে দেয়। তারপর তাদের সোফায় বসতে বলে কিচেনে চলে যায় সে। মেয়ে দুটি একটি সোফাতে পাশাপাশি বসে পড়ে। তাদের দুজনকে দেখলে সমবয়সী বলেই মনে হয়। বয়স আন্দাজ 30 থেকে 31 বছর তো হবেই। দুজনের উচ্চতাও প্রায় সমান, 5 ফুট 3 কি 4 ইঞ্চি। যে মেয়েটি নিজের পরিচয় সুপর্ণা মুখার্জি বলে দিয়েছিল তার গায়ের রং শ্যামবর্ণ, পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, চুলটা খোপা করে বাঁধা, হাতের শাঁখাপলা আর শিথির সিঁদুর জানান দিচ্ছে যে তিনি বিবাহিত। তার কোলের ওপর রাখা অস্থির হাত দুটো দেখে যে কেউ বলে দিতে পারবে যে তিনি কোনো কারণে অস্বস্তি বোধ করছেন। তবে সেটার কারণটা কি তা জানা নেই। তবে অপর মেয়েটি রীতিমতো শান্তভাবেই বসে আছে। তার পরনে সাদা রঙের কুর্তি ও নীল রঙের লেগিংস, চুলটা লো পনেটেল করে বাঁধা, বাঁ হাতে ঘড়ি। মেয়েটি ঘাড় ঘুরিয়ে ঘরের চারপাশটা দেখছে। এমন সময় প্রদ্যুম্ন ফিরে আসে। ওর হাতে একটা ট্রে, ওতে 3 গ্লাস ম্যাঙ্গো স্কোয়াশ আর 2টো পেস্ট্রি। সে ট্রেটা সোফার সামনে রাখা টেবিলটার উপরে রাখল। প্রথমে তার এতে ইতস্তত করলেও পরে প্রদ্যুম্নের নম্র ব্যবহারে আর কোনো আপত্তি করল না। প্রথম কথা প্রদ্যুম্নই শুরু করে। সুপর্ণাকে উদ্দেশ্য করেও বলল, আসলে আমি আপনার ফোন নাম্বারটা পেয়েছি অরিন্দম ভৌমিকের মিসিং রিপোর্ট থেকে। অবশ্য 2টো নাম্বার পেয়েছিলাম, তবে অন্যটা ইনভ্যালিড হওয়ার কারণে যোগাযোগ করতে পারিনি। কোনো উত্তর করলেন না মিসেস মুখার্জি। তার বদলে অন্য মেয়েটি বলল, ওই ফোন নাম্বারটা আমার। অরিন্দমের মিসিং ডায়েরি করার সময় আমিও সেখানে ছিলাম। আপনার পরিচয়? আমি শ্রীতমা মল্লিক। আমরা দুজনেই অরিন্দমের খুব কাছের বন্ধু ছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আসলে আমি আপনাদের ফোন করে ডেকে পাঠিয়েছি অরিন্দম ভৌমিকের ব্যাপারে কিছু ইনফরমেশন জানার জন্য। বেশি কথা না বাড়িয়ে আসল বক্তব্যে চলে গেল প্রদ্যুম্ন। ও জিজ্ঞাসা করল, আচ্ছা ঠিক কতদিনের বন্ধুত্ব আপনাদের? প্রদ্যুম্নের করা কোনো প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল শ্রীতমা। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি অরিন্দমকে কিভাবে চেনেন? মানে ও তো 10 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। আপনার তো কোনোভাবে ওর সম্পর্কে জানার কথা নয়। এক্স্যাক্টলি মিস মল্লিক, আপনি ঠিকই বলছেন। ইনফ্যাক্ট আমি অরিন্দমের ব্যাপারে বিশেষ কিছুই জানি না। তবে এমন একটা ইনফরমেশন আমার কাছে আছে, সেটা বোধহয় আপনারা জানেন না। কি ইনফরমেশন? অরিন্দম ভৌমিক 10 বছর আগে নিখোঁজ হয়ে যায়নি, তাকে খুন করা হয়েছিল। কথাটা শুনে রীতিমতো তারা চমকে ওঠে। এতটাই আশ্চর্য হয়েছে যে বিস্ফারিত চোখে প্রদ্যুম্নের দিকে চেয়ে বসে থাকে কিছুক্ষণ। তবে মিসেস মুখার্জির চোখে চমকের সাথে কিছুটা ভয়ও ছিল, যেটা প্রদ্যুম্নের নজর এড়ায়নি। তিনি কি শুধুই খুনের কথাটা শুনে ভয় পেলেন, নাকি অন্য কোনো রহস্য আছে? এতগুলো বছর পর এটা আপনি কিভাবে জানতে পারলেন, যেখানে আমরাই কিছু জানি না? সে অনেক কথা, তবে এইটুকু বলতে পারি যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কয়েকদিন আগেই একটা নরকঙ্কাল উদ্ধার হয়েছে। হ্যাঁ শুনেছিলাম, তবে অতটা খেয়াল করা হয়নি। তো সেই ব্যাপারেই কিছুটা কৌতূহল বশতই আমি ইনভেস্টিগেশন শুরু করি। সেখান থেকে কিছু ইনফরমেশন আমার হাতে আসে, যা থেকে আমার অনুমান হয় কঙ্কালটি অরিন্দম ভৌমিকেরই। তবে কিছু প্রশ্ন আছে যার উত্তর আমার জানা নেই। এই মুহূর্তে সেগুলোর উত্তর কেবল আপনারাই দিতে পারবেন। আপনার অনুমান তো ভুলও হতে পারে ডিটেকটিভ রয়।
আজ অবধি আমার কোনো অনুমানে ভুল প্রমাণিত হয়নি মিস মল্লিক। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে প্রদ্যুম্নের চোখের দিকে তাকিয়ে থাকে মিস মল্লিক। হয়তো ডিটেকটিভ রয়ের মাথায় ঠিক কি চলছে তা জানার চেষ্টা করছেন তিনি, তবে সেটা সম্ভব নয় বুঝে ধীর গলায় বললেন, কি জানতে চান বলুন। কতদিন ধরে চেনেন অরিন্দমকে? কলেজে থাকাকালীন আমাদের আলাপ হয়। একই ডিপার্টমেন্ট ছিল আমাদের তিনজনের, আর সেখান থেকেই বন্ধুত্ব। আচ্ছা, অরিন্দম মানুষটি কেমন ছিল? আই মিন, ওর কোনো শত্রু ছিল বলে আপনাদের জানা আছে? দেখুন, অরিন্দম খুব শান্তশিষ্ট স্বভাবের ছেলে ছিল। ঝগড়াঝাটি, মারামারি এসব থেকে শতহস্ত দূরে থাকতো। ওর শত্রু বা কেউ ওকে খুন করতে পারে এমন কেউ ছিল বলে তো আমাদের জানা নেই। বুঝলাম। অরিন্দম নিখোঁজ হওয়ার আগে শেষ কার সাথে কথা হয়েছিল ওর? আমার সাথেই অরিন্দমের শেষ দেখা হয়। কিছুটা নিচু স্বরে বলল মিস মল্লিক। অবাক দৃষ্টিতে প্রদ্যুম্ন তাকালো মিস মল্লিকের দিকে। তিনি বললেন, পুরোটা তাহলে খোলসা করেই বলি। প্রদ্যুম্ন শুধু দুবার উপর নিচে মাথা নাড়ল। মিস মল্লিক বলতে আরম্ভ করলেন, আমরা তিনজনেই খুব ক্লোজ ফ্রেন্ডস ছিলাম, তবে অরিন্দম আর আমার সম্পর্কটা বন্ধুত্বের থেকে অনেকটাই বেশি ছিল। মানে আমরা একে অপরকে ভালোবাসতাম, সবই ঠিকঠাক চলছিল। তখন আমরা 3rd ইয়ারের স্টুডেন্ট। কয়েক মাস পরেই আমাদের ফাইনাল এক্সাম। তবে কিছুদিন ধরেই কি একটা বিষয় নিয়ে আমাদের মনোমালিন্য চলছিল। কথায় কথায় ঝগড়া আর কথা কাটাকাটি হতো। একদিন সন্ধেবেলা ও হঠাৎ করেই আমাদের বাড়ি চলে আসে, আমাকে কিছু না জানিয়ে। সম্ভবত ও কিছু একটা বলতে এসেছিল সেদিন, কিন্তু না জানিয়ে আমার বাড়িতে আসায় আমি ওর ওপর এতটাই রেগে গিয়েছিলাম যে ওর কোনো কথা না শুনেই বাড়ি থেকে বের করে দিই। ব্যাস, তারপর আর কখনো কথা হয়নি ওর সাথে। শেষ কথাটা বলার সময় গলার স্বর খানিকটা কেঁপে গেল মিস মল্লিকের। তার চোখ ছলছল করছে। কিছুটা সময় নিয়ে আবার বলতে লাগলেন তিনি, অরিন্দম হোস্টেলে থেকে পড়াশোনা করত। পরের দিন সকালবেলা ওর এক রুমমেট আমাকে ফোন করে ওর খোঁজ জানতে চায়। ও বলে অরিন্দম নাকি সারা রাত হোস্টেলে ফেরেইনি। ব্যাস, তারপর আর কি, আমি আর পর্ণা মিলে সব জানাশোনা জায়গায় ওর খোঁজ নিতে থাকি, কিন্তু অরিন্দমের আর কোনো খবর পাইনি। শেষে আমি আর পর্ণা মিলে পুলিশে মিসিং ডায়েরি করি। সব খবর পেয়ে ওর বাবা মাও এসেছিলেন, কিন্তু পুলিশও কোনো খোঁজ দিতে পারেনি অরিন্দমের। কথা শেষ করলেন মিস মল্লিক। তিনজনে নিঃশব্দে বসে রইল কিছুক্ষণ। শুধুমাত্র সিলিং ফ্যানের মৃদু আওয়াজ ছাড়া এই মুহূর্তে ঘরে আর কোনো শব্দ নেই। নীরবতা ভেঙে শ্রীতমাই ফের জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার কি মনে হয় অরিন্দমকে খুন কেন করা হলো? মিস মল্লিকের করা প্রশ্নের জবাবে কিছু একটা বলতেই যাচ্ছিল প্রদ্যুম্ন, কিন্তু সেই মুহূর্তে একটা বিষয় মাথায় আসায় চুপ করে গেল। তারপর একদৃষ্টে মিস মল্লিকের দিকে তাকিয়ে বলতে লাগলো, হিউম্যান সাইকোলজি বলে কোনো ব্যক্তি সেই প্রশ্নটাই প্রথমে করে যেটার গুরুত্ব তার কাছে সব থেকে বেশি। অরিন্দমকে খুন কে বা কারা করেছে, তার বদলে কেন খুন করেছে, এই প্রশ্নটা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কেন মিস মল্লিক? সেরকম কোনো ব্যাপার নেই, আসলে এই প্রশ্নটাই প্রথম মাথায় এলো, তাই জিজ্ঞাসা করলাম আর কি। আমি বুঝতে পারছি মিস মল্লিক, স্বাভাবিক গলায় বলল প্রদ্যুম্ন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিছুটা আনমনেই বলে উঠল প্রদ্যুম্ন, এটাই বোধহয় আমার প্রথম কেস যেটা ইনকমপ্লিট থেকে যাবে। আপনার আর কোনো প্রশ্ন আছে ডিটেকটিভ রয়? মৃদু গলায় জিজ্ঞেস করলেন মিসেস মুখার্জি। এতক্ষণ কোনো কথাই তিনি বলেননি, কেবলমাত্র শুনে গেছেন। না, আপাতত আর কোনো প্রশ্ন নেই আমার।
মৃদু হেসে উত্তর করল প্রদ্যুম্ন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমার একটা ফোন করাতেই আপনারা চলে এলেন কেবলমাত্র আমার কৌতূহল মেটাতে, তার জন্য ধন্যবাদ। না না ডিটেকটিভ রয়, এতে ধন্যবাদের কি আছে। তারপর একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে আবার বললেন, এখানে না এলে তো কোনোদিন জানতেই পারতাম না যে অরিন্দমের এমন একটা মর্মান্তিক পরিণতি হয়েছিল। যাই হোক, আজ তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তবে কাইন্ডলি যদি আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা দিয়ে যেতেন, মানে ইন ফিউচার যদি কোনো দরকার পড়ে তার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। মৃদু হেসে বললেন মিস মল্লিক। তারপর প্রদ্যুম্ন পেন আর পেপার দিলে ফোন নাম্বার আর ঠিকানা লিখে বিদায় জানিয়ে চলে যান তারা। বারান্দায় এসে দাঁড়ালো প্রদ্যুম্ন। তারপর চোখ বন্ধ করে সম্পূর্ণ ঘটনাটা একবার প্রথম থেকে পর মনে করতে লাগলো। সব প্রশ্নের উত্তর ও এখনো পর্যন্ত পায়নি। তার উপর আবার কয়েকটা বিষয় গরমিল থেকেই যাচ্ছে। তাই কিছু একটা ভেবে নিয়ে বেডরুমে ঢুকলো। তারপর বেডসাইড টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে কল করলো একজনকে প্রদ্যুম্ন। হ্যালো ডেভিড দা, আমি রয় বলছি। হেই রয়, হাউ আর ইউ ব্রো? এতদিন পর আমার কথা মনে পড়লো বুঝি তোর? আরে না না ডেভিড দা, সেরকম কোনো ব্যাপার না, আসলে একটা আর্জেন্সি ছিল। খুব আর্জেন্ট? কি ব্যাপার রে? তোমাকে দুটো ফোন নাম্বার টেক্সট করছি ডেভিড দা। এই নাম্বার দুটো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করে মেসেজ, কল হিস্ট্রি, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন আমার যত তাড়াতাড়ি সম্ভব চাই। ওকে ওকে ওকে, চিল ব্রো চিল। সব ইনফরমেশন পেয়ে যাবি আজ রাতের মধ্যে, ঠিক আছে? এখন বল কেমন আছিস তুই? নতুন কোনো কেস হাতে পেয়েছিস বুঝি? অনেকটা সেই রকমই। রাতে কথা হচ্ছে তাহলে, গুড বাই। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিও গুড বাই বলে ফোনটা রেখে দিল। ও রয়কে অনেকদিন ধরেই চেনে। রয়ের যে বেশি কথা বলা একদমই পছন্দ নয় তাও ভালোভাবেই জানে। রয়কে মাঝে মধ্যে বুঝে উঠতে পারে না ডেভিড, তবে এটুকু জানে রয় ছেলেটা খুব ভালো। ওর থেকে বয়সে ছোট হলে কি হবে, রয় অত্যন্ত বুদ্ধিদীপ্ত একজন ছেলে, সেটা খুব ভালো মতোই জানে ডেভিড। ডেভিডের পুরো নাম ডেভিড ডিসুজা। 30 বছর বয়সের একজন যুবক, গায়ের রং ধবধবে ফর্সা, হাইট 6 ফুটের থেকে অল্প কম, চোখের মনির রং বাদামি, চুলটা তুলনামূলকভাবে বড় তবে বেশ স্টাইলিশ। হাস্যোজ্জ্বল মিশুকে স্বভাবের এই ছেলেটি সারাক্ষণ ইয়ার্কি ঠাট্টা করতেই বেশি ভালোবাসে, সেটা কাজের সময় হোক আর এমনি সময়। ওর মতো আড্ডা জমাটি ছেলে খুঁজে পাওয়া দেয়। ডেভিড পেশা একজন হ্যাকার, তবে ইললিগাল নয়। অনেক কেসে ইনফরমেশন জোগাড় করতে পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করেছে ডেভিড, তবে অনেক ক্ষেত্রেই কোনো অথরাইজেশন ছাড়াই হ্যাকিং প্রসেস ওকে চালাতে হয়। সেক্ষেত্রে ব্যাপারটা লিগাল থাকে না, তবে ডেভিড কখনোই অন্যায় বা অসামাজিক কাজের সাথে যুক্ত থাকেনি। ঘড়ির কাঁটা বলছে রাত তখন 10:35। প্রদ্যুম্ন এই সবে ডিনার সেরে ল্যাপটপটা নিয়ে বসলো বিছানায়, আর তখনই ওর ফোন বেজে উঠল। হ্যালো রয়। বলো ডেভিড দা, কি কি ইনফরমেশন পেলে তুমি? ওয়েট, এক এক করে সমস্তটা বলছি, মন দিয়ে শুনবি। প্রথমেই আসি মিসেস সুপর্ণা মুখার্জির ব্যাপারে। ইনি বিবাহিত, হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, তার নাম প্রশান্ত মুখার্জি। ওদের 4 বছরের একটি ছেলে আছে। জানিস ওর ডাক নামটা টুকুস, কিউট না? প্রদ্যুম্ন কোনো উত্তর করল না, কেবল নিঃশব্দে সবটা শুনতে লাগলো। ডেভিডের প্রত্যেকটা কথা ও অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছে। যাই হোক, মিসেস মুখার্জির সোশ্যাল মিডিয়া, মেসেজেস, কল সবকিছুই চেক করেছি, তবে কোনো সাসপিশিয়াস ব্যাপার চোখে পড়েনি। সবটাই নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, বুঝলাম। আর মিস মল্লিক? মিস শ্রীতমা মল্লিক অবিবাহিত, পেশায় একজন টিচার, বাড়িতেই কোচিং ব্যাচ চালায়। সোশ্যাল মিডিয়াতেও অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি। আর বাকি সব পারফেক্ট, তবে একটা ব্যাপার। কি ব্যাপার? শিক্ষিকা মহাশয়া অনেক ক্ষেত্রেই ডার্ক ওয়েব ইউজ করেছেন। ওয়েবসাইট আছে ওনার ডার্ক ওয়েবে। হোয়াট? ইয়েস ব্রো, টর ব্রাউজার। এর সাহায্যে অনেকের সাথে যোগাযোগ করেছেন মিস মল্লিক।
আর স্বাভাবিকভাবেই এখানে অনেক আইপি অ্যাড্রেস শো করছে, তাই সমস্ত ইনফরমেশন হ্যাক করতে আমার কিছুটা সময় লাগবে। তবে একটা মেসেজ আমার হাতে এসছে। ঠিক আছে ডেভিড দা, তুমি এখন শুধু মেসেজটা আমাকে পাঠিয়ে দাও, আর হ্যাকিং প্রসেসটা আপাতত বন্ধ থাক। পরে কিছু প্রয়োজন পড়লে আমি তোমাকে ইনফর্ম করে দেবো। ওকে, অলরাইট, দেন আমি তোকে মেসেজটা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ডেভিড দা, থ্যাংক ইউ সো মাচ। তুমি না গুরু, শুকনো থ্যাঙ্কস তোর কাছেই রাখ। এত তাড়াতাড়ি এত সব ইনফরমেশন জোগাড় করে দিলাম আর তুই শুধু থ্যাঙ্কস জানাচ্ছিস। इसके लिए तो ट्रीट बनता है ब्रो। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে একদিন। মৃদু হেসে বলল প্রদ্যুম্ন। কথা শেষ হলে ফোন রেখে দিল প্রদ্যুম্ন। ঠিক তার পরের মুহূর্তেই ফোনের টুং শব্দটা জানান দিল মেসেজ নোটিফিকেশনে এসে গেছে। ডেভিডের পাঠানো মেসেজটা দেখল প্রদ্যুম্ন। 2278194 714171184 108191026119 4214 15112624 198124 18261224। মেসেজটা দেখে প্রদ্যুম্ন এতটুকু তো পরিষ্কার বুঝতে পেরেছে যে এটা সম্পূর্ণ কোড ওয়ার্ডে লেখা। প্রদ্যুম্ন আর একটা মুহূর্ত নষ্ট না করে মেসেজটাকে ডিকোড করতে লাগলো। রাত 8:40। একটি একতলা বাড়ির বেসমেন্ট, আর 5টা বাড়ির মতোই বিশেষত্বহীন এই একতলা বাড়িটি। তবে বাড়িটার যে বেসমেন্ট এরিয়া আছে তা বাইরে থেকে দেখে বোঝা যায় না। বেসমেন্টের এই মাঝারি সাইজের ঘরটায় আসবাবপত্র বলতে বিশেষ কিছুই নেই। কেবলমাত্র ঘরটির মাঝ বরাবর একটা কাঠের টেবিল, আর সেটাকে ঘিরে 3টে চেয়ার রাখা আছে। চেয়ার 3টে এই মুহূর্তে খালি নেই। 2জন পুরুষ এবং একজন মহিলা বসে আছেন টেবিলটা ঘিরে। পুরুষ ব্যক্তি দুজনেরই পোশাক আশা, কথা বলার ধরন উচ্চ শিক্ষার পরিচয় দিচ্ছে। তারা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। প্রথম পুরুষ ব্যক্তিটি বললেন, তাহলে ম্যাডাম জি, আমাদের ডিলটা হচ্ছে তো? হ্যাঁ নিশ্চয়ই, তবে আমার একটা শর্ত আছে। উত্তরে বললেন মহিলাটি। এটা ঠিক নয় ম্যাডাম জি, আপনার কথা মতো আমরা টাকার পরিমাণটা তো বাড়িয়েই দিয়েছি, তাহলে এখন আবার শর্ত কিসের? বেশ অসন্তুষ্ট হয়ে বললেন প্রথম ব্যক্তিটি। দেখুন, কাজটা খুব রিস্কি আর প্রয়োজনটা আপনাদের, তাহলে আপনারাই ঠিক করুন আমার শর্ত মানবেন কি মানবেন না। সেই বুঝেই এই ডিলটা ফাইনাল হবে, নয়তো হবে না। এর জবাবে দ্বিতীয় ব্যক্তিটি কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে দুম করে দরজাটা খুলে ঘরে প্রবেশ করল একজন। স্টুডেন্ট পড়ানোর সাথে সাথে ড্রাগ ট্রাফিকিংও করেন দেখছি মিস মল্লিক। ডিটেকটিভ রয়কে এই সময় এইখানে দেখে চোখ দুটো রীতিমতো ছানা বড়া হয়ে গেল শ্রীতমা মল্লিকের। তাকে দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে তার চোখ দুটো খুলে বেরিয়ে আসতে পারে। শুধুমাত্র আশ্চর্যই হননি মিস মল্লিক, রীতিমতো ভয়ও পেয়েছেন তিনি। তবে ভয়টা কাটিয়ে উঠতে বেশি সময় নেন না শ্রীতমা। গলায় জোর এনে বলে উঠলেন, কি যাতা বলছেন আপনি ডিটেকটিভ রয়? কি প্রুফ আছে আপনার কাছে? হ্যাঁ, চিন্তা করবেন না মিস মল্লিক, এই বেসমেন্টের বাকি দুটো ঘর খুঁজলেই এনাফ প্রুফ পেয়ে যাবে পুলিশ। আশা করি খুব বেশি কষ্ট করতে হবে না। রয়কে দেখে মিস মল্লিক এতটাই আশ্চর্য হয়ে গেছিলেন যে পিছনে দাঁড়িয়ে থাকা পুলিশদের তিনি খেয়ালই করেননি। এখন পুলিশ দেখে আবারও ভয়টা ফিরে এসেছে তার মধ্যে। একটা ঢোক গিলে সেখানে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। এবার পুলিশ ইন্সপেক্টর মিস্টার তপদ্যুতি দত্তের উদ্দেশ্যে বলে উঠল প্রদ্যুম্ন, আপনাদের কাজ শুরু করুন ইন্সপেক্টর। মিস্টার দত্ত কোনো উত্তর না করে কেবলমাত্র পাশে দাঁড়িয়ে থাকা লেডি কনস্টেবলটিকে ইশারা করলেন। শ্রীতমা মল্লিকের হাতে হাত করা পরানোর সময় উনি কোনো প্রতিবাদই করলেন না। হয়তো বুঝতে পেরেছেন এখান থেকে পালানোর আর কোনো পথ নেই। কিন্তু বাকি 2জন ব্যক্তি হম্বিতম্বি করছিলেন বটে, তবে পুলিশের 2টো লাঠির মার খেয়ে একেবারে চুপসে গেলেন তারা। কিছুক্ষণের মধ্যে আসামিদের নিয়ে একটি পুলিশ ভ্যান রওনা হয়ে গেল। সব কাজ মিটিয়ে পুলিশ জিপের কাছে এসে মিস্টার দত্ত হাসি মুখে বললেন, ওয়েল ডান ডিটেকটিভ রয়, তোমার জন্যই আজ এরা ধরা পড়ল।
আশা করছি খুব শিগগিরই এই গোটা ড্রাগ র্যাকেটটা ধরা পড়বে। অনেকদিন ধরে এই ড্রাগ সাপ্লাইয়ের খবর কানে আসছিল, তবে কোনো প্রমাণ পাচ্ছিলাম না। থ্যাংক ইউ, তোমার জন্য এই কাজটা সম্পূর্ণ হলো। কাজ এখনো শেষ হয়নি মিস্টার দত্ত, আরও একজন আছেন। হ্যাঁ, আরও একজন? ওয়েট, সেও কি ড্রাগ পেডলার? সেটা ঠিক বলতে পারবো না, তবে আমার বিশ্বাস তিনিও সবটা জানতেন। চলুন। পুলিশ জিপটা দ্রুত গতিতে বেরিয়ে গেল পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রাত এখন প্রায় 11টা। পুলিশ জিপটা এসে থামল একটা বাড়ির সামনে। প্রদ্যুম্ন চটজলদি জিপ থেকে নেমে বাড়ির গেট খুলে সোজা ঢুকে গেল ভিতরে। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর একজন বছর 40-এর ভদ্রলোক দরজা খুলল। তার চোখে জিজ্ঞাসু দৃষ্টি। প্রদ্যুম্ন বলে উঠল, মিস্টার প্রশান্ত মুখার্জি, রাইট? ইয়েস, বলুন কি ব্যাপার? আপনার ওয়াইফ মিসেস সুপর্ণা মুখার্জি বাড়িতে আছেন নিশ্চয়ই? আসলে ওনার সাথে খুব জরুরি বিষয়ে কথা বলার আছে। ভেতরে আসতে পারি কি? এত রাতে একজন অপরিচিত ছেলেকে মিস্টার মুখার্জি হয়তো কিছুতেই বাড়ির ভেতরে আসতে দিতেন না, তবে প্রদ্যুম্নের পিছনে দাঁড়িয়ে থাকা পুলিশদের দেখে তিনি কোনো আপত্তি করলেন না। প্রদ্যুম্নের সাথে সাথে পুলিশও ঢুকল ভিতরে। বসার ঘরে এক কোণে দাঁড়িয়েছিলেন মিসেস মুখার্জি। তার পিছনে একটি খোলা দরজা, সম্ভবত ওটা বেডরুম। বসার ঘরটা একদমই ছিমছাম। ঘরটির এক কোণায় একটি মাঝারি সাইজের সোফা, আর সেটির সামনে একটা কাঁচের টি টেবিল। জানলার পাশের দেওয়ালে একটা শোকেসও আছে, আর কিছু অপ্রয়োজনীয় আসবাবপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখা। এই মুহূর্তে ডিটেকটিভ রায়ের সাথে পুলিশ দেখে ভয় রীতিমতো কুঁকড়ে গেছেন মিসেস সুপর্ণা। তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি ভীষণ রকম ঘাবড়ে গেছেন। আর তার ঠিক এই রকম অবস্থায় প্রদ্যুম্নের চিৎকার যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। আপনি সমস্তটাই জানতেন, তাই না মিসেস মুখার্জি? আপনি জানতেন আমি যে খুন করিনি। প্রদ্যুম্নের কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই চিৎকার করে উঠলেন মিসেস সুপর্ণা। একে তিনি প্রচন্ড রকমের ভয় পেয়েছেন ডিটেকটিভ রয় এবং তার সাথে পুলিশ দেখে, তাও আবার এই সময়। এই মুহূর্তে তার মাথা কাজ করা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। তিনি বলে যেতে লাগলেন, আমি খুন করিনি অরিন্দমকে, খুন করিনি, আমি বিশ্বাস করুন, আমি খুন করিনি। কথা বলতে বলতে রীতিমতো কেঁদে ফেললেন তিনি। এইবার আশ্চর্য হওয়ার পালা ডিটেকটিভ রয়ের। এই উত্তরটা সে আশা করেনি। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর প্রদ্যুম্ন শান্ত গলায় প্রশ্ন করল, তাহলে কে খুন করেছে অরিন্দমকে? প্রদ্যুম্নের করা প্রশ্ন শুনে সম্বিত ফিরে পেলেন মিসেস মুখার্জি। তিনি এইবার বুঝতে পারলেন যে ভয় পেয়ে ঠিক কোন মারাত্মক কথাটা তিনি মুখ ফসকে বলে ফেলেছেন। কিছুক্ষণ বিস্ফারিত চোখে প্রদ্যুম্নের দিকে তাকিয়ে থাকার পর আমতা আমতা করে বলতে লাগলেন, আপনি হরিন্দমের খুনের ব্যাপারে এখানে আসেননি? একদমই নয় মিসেস মুখার্জি, আমি তো এখানে এসেছিলাম মিস শ্রীতমা মল্লিকের ড্রাগ ট্রাফিকিং এর কেসের ব্যাপারে। একই রকম শান্ত গলায় উত্তর করল প্রদ্যুম্ন। যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে ধপ করে বসে পড়লেন মিসেস মুখার্জি। পা দুটো রীতিমতো অবশ হয়ে গেছে তার। তিনি যে ধরা পড়ে গেছেন এটা বুঝতে তার বাকি নেই। এই পরিস্থিতি থেকে বেরোনোর কোনো পথও তিনি দেখতে পারছেন না এই মুহূর্তে। এতক্ষণ পর্যন্ত প্রদ্যুম্ন কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। এইবার সে দুপা এগিয়ে এসে এক হাঁটু ভাঁজ করে বসল ঠিক মিসেস মুখার্জির সামনে। তারপর শান্ত অথচ গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, সেই দিন ঠিক কি হয়েছিল মিসেস মুখার্জি? প্রদ্যুম্নের করা প্রশ্ন শুনেও মাথা তুলে তাকালেন না মিসেস সুপর্ণা মুখার্জি। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকার পর মুখ তুলে ডিটেকটিভ রয়ের দিকে তাকালেন তিনি। গাল দুটো রীতিমতো ভিজে গেছে তার চোখের জলে। তারপর শান্ত গলায় থেমে থেমে বলতে লাগলেন, আপনি
আপনি ঠিকই অনুমান করেছিলেন ডিটেকটিভ রয়। ওই ওই কঙ্কালটা অরিন্দমেরই। আর এটাও ঠিক বলেছেন যে আমি জানতাম শ্রীতমা একজন ড্রাগ পেডলার। কলেজে পড়ার সময় থেকেই শ্রী ড্রাগ ট্রাফিকিংয়ের সাথে যুক্ত ছিল। একবার তো কলেজে ওর ব্যাগ থেকে ড্রাগ পাওয়াও গিয়েছিল। তখন ব্যাপারটা নিয়ে শোরগোল পড়ে যায়, কিন্তু কলেজের যাতে কোনো বদনাম না হয় তাই জন্য প্রিন্সিপাল কোনো পুলিশ কেস করে না, উল্টে ঘটনাটিকে চাপা দিয়ে দেয়। তবে হ্যাঁ, আমাদের 3 জনের বন্ধুত্বটা কিন্তু নিখাত ছিল ডিটেকটিভ রয়, ওতে কোনো মিথ্যা ছিল না। কিন্তু শ্রীয়ের ব্যাগ থেকে ড্রাগ পাওয়ার পর থেকে আমাদের বন্ধুত্বে চির ধরতে আরম্ভ করে। আমি সঠিক জানি না যে ঠিক কী কারণে অরিন্দম সেদিন শ্রীয়ের বাড়িতে গিয়েছিল, সম্ভবত ওকে বোঝাতে। তবে সেখানেই শ্রীকে ড্রাগ ডিল করতে দেখে ফেলে অরিন্দম। ও তখন পুলিশকে সমস্তটা জানিয়ে দেবে বলে ভয় দেখায় শ্রীকে, আর সেই মুহূর্তে একটা ছেলে ওকে গুলি করে। আমি সেদিন কী কারণে যেন ওর বাড়িতে গিয়েছিলাম, আমি যে ওর বাড়ি যাব সেটা শ্রী জানতো না। বাড়ির ভিতরে ঢোকার মুহূর্তে আমি গুলির শব্দ পাই, পরপর 2টো গুলির আওয়াজ পেয়ে দৌড়ে ভেতরে যাই। আমি ঢুকে দেখি অরিন্দমের নিষ্প্রাণ রক্তাক্ত দেহটা মেঝেতে পড়ে আছে, আর একটা ছেলের হাতে বন্দুক। আমি সেখান থেকে পালিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে শ্রী আমাকে ধরে ফেলে। রীতিমতো ভয় দেখায় ও আমাকে, বলে যদি এই ব্যাপারে আমি কোনোভাবে পুলিশকে ইনফর্ম করি তাহলে ও আমাকেও ড্রাগ ট্রাফিকিংয়ের অপরাধে জড়িয়ে দেবে। তার উপর আবার একটা খুন হয়ে গেছে, পুলিশও জিজ্ঞাসাবাদ করতে ছাড়বে না। সেই মুহূর্তে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ডিটেকটিভ রয়। সামনে আমার ফাইনাল এক্সাম, সবটা জানাজানি হয়ে গেলে আমার ভবিষ্যৎ, আমার পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যেত। আর এইসব করলেও অরিন্দম তো আর ফিরে আসতো না, তাই না? তাই আমি শ্রীয়ের সব কথা মেনে নিই। সব প্রমাণ লোপাট করা থেকে শুরু করে ডেড বডি পুঁতে ফেলা পর্যন্ত সমস্তটা ওরাই করেছিল। আর বাকিটা তো আপনি জানেনই ডিটেকটিভ রয়। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে থামলেন মিসেস মুখার্জি। এতদিনের জমানো গোপন কথা একটানা বলে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন। মাথা নিচু করে নিঃশব্দে কাঁদতে লাগলেন তিনি। পুরো ঘটনাটা শুনে উঠে দাঁড়ালো প্রদ্যুম্ন। তারপর মিসেস মুখার্জির দিকে তাকিয়েই মিস্টার দত্তের উদ্দেশ্যে বলল, হিউম্যান সাইকোলজি ইজ ওয়ে টু মাচ কমপ্লিকেটেড মিস্টার দত্ত। ভয় এমনই একটা অনুভূতি যা মানুষকে দিয়ে খুন পর্যন্ত করাতে পারে, আবার অন্যায়ও স্বীকার করিয়ে নিতে পারে। আশা করি এবার আপনাদের কি করণীয় সেটা আর নিশ্চয়ই বলে দিতে হবে না। একদমই নয় ডিটেকটিভ রয়, আমাদের কর্তব্য আমরা সুষ্ঠুভাবেই পালন করব। হ্যাঁ, ডিরেক্টলি মার্ডার হয়তো উনি করেননি, তবে প্রমাণ লোপাট করতে খুনিদের সাহায্য করেছেন। সেক্ষেত্রে কেসটা কোর্টে উঠলে শাস্তির পরিমাণ কম হবে না। কিন্তু এতক্ষণে প্রদ্যুম্ন নজর গেল একটা বাচ্চা ছেলের দিকে। বাবার কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে সে, ফোঁপাচ্ছে ছেলেটি রীতিমতো। মিস্টার মুখার্জি ওর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছেন। প্রচন্ড ভয় পেয়েছে সে। মাকে এভাবে কাঁদতে এর আগে হয়তো কখনোই দেখেনি সে। প্রদ্যুম্নের মনে পড়ল টুকুসের কথা, মিসেস মুখার্জির একমাত্র ছেলে। যে অন্যায় করেছে শাস্তি তো তাকে পেতেই হবে। আশা করছি মিসেস মুখার্জি কোর্টে সমস্তটাই স্বীকার করবেন। তবে একটু দেখবেন ইন্সপেক্টর, জেল হেফাজত যেন বেশি দিনের না হয়। আফটারঅল বাড়িতে একটা বাচ্চা আছে ওনার, মাকে ছাড়া থাকতে ওর খুবই কষ্ট হবে। কঠিন গলায় মিস্টার দত্তের উদ্দেশ্যে কথাটা বলে সেই মুহূর্তেই বেরিয়ে গেল প্রদ্যুম্ন। পরের দিন রাতের বেলা
রায়চৌধুরী ভবনের ঘড়ি ঢং ঢং আওয়াজ করে জানান দিল এখন রাত 12টা। বাড়ির সবাই এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। তবে রায়চৌধুরী ভবনের একটি ঘরে এখনো পর্যন্ত আলো জ্বলছে। দেবেন্দ্রবাবু ঘুমোননি এখনো। তিনি তার পিছনে থাকা বালিশে হেলান দিয়ে বসে আছেন বিছানায়, আর তার ঠিক সামনে বসে আছে প্রদ্যুম্ন। পুরো কেসটার সমস্ত ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করছে। সমস্তটা বলা হয়ে গেলে একটু থামল প্রদ্যুম্ন। দেবেন্দ্রবাবু একদৃষ্টে তাকিয়ে আছেন ওর দিকে। উনি এখনো পর্যন্ত একটা কথাও বলেননি। একটুখানি দম নিয়ে প্রদ্যুম্ন আবার বলল, দাদুন ঠিক এই কারণেই মিস মল্লিক খুনির বদলে খুনের কারণ জিজ্ঞাসা করেছিল আমায়। খুনের কারণ অর্থাৎ ড্রাগ ট্রাফিকিংয়ের সাথে উনি জড়িত ছিলেন, তাই কোনোভাবে জানতে চাইছিলেন যে খুনের কারণ সম্পর্কে আমাদের ধারণাটা কি। প্রদ্যুম্নের কথা শেষ হলে দেবেন্দ্রবাবু বললেন, সবটাই তো বুঝলাম দাদু ভাই, কিন্তু তুমি ওই মেসেজটা থেকে ড্রাগের কথা জানতে পারলে কিভাবে, সেটা তো এখনো পরিষ্কার করে বললে না। প্রদ্যুম্ন আগে মেসেজটা দেবেন্দ্রবাবুকে দেখালো, তারপর বলল, মেসেজটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা নিউমেরিক ল্যাঙ্গুয়েজে লেখা। এটাকে আলফাবেটিক্যাল ফর্মে ট্রান্সফার করলে মেসেজটা হয় ঠিক এই রকম: VGHSD GNQRD JHSJZS DUD। তারপরে ছিল OKZBD SHLD RZLD। কিন্তু এইখানেই মুশকিলের অবসান ঘটেনি দাদুন। মেসেজটা ডিকোড করার পরেও এর অর্থ আমি কোনোরকমভাবে খুঁজে পাইনি। পরে একটু ভেবেচিন্তে মেসেজে যে আলফাবেটটা আছে তার ঠিক পরের অ্যালফাবেটগুলো বসাই আমি। অর্থাৎ ভি এর জায়গায় বসবে ডাব্লু, তাহলে VGHSD হয়ে যাবে WHITE অর্থাৎ হোয়াইট। আর সম্পূর্ণ মেসেজটা পাল্টে গিয়ে হয় হোয়াইট হর্স কিটক্যাট ইভ প্লেস টাইম সেম। হোয়াইট হর্স কিটক্যাট আর ইভ এই শব্দগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা মানে থাকলেও এখানে ঠিক কী অর্থে ব্যবহার করা হয়েছে তা প্রথমে বুঝতে পারছিলাম না। পরে একটা বিষয় আমার মাথায় আসায় আমি সেই মুহূর্তেই নেট সার্চ করি, আর আমার সন্দেহই ঠিক হয় দাদুন। এগুলো আর কিছুই নয়, শুধুমাত্র ড্রাগের স্ট্রিট নেমস। বেশিরভাগ ক্ষেত্রেই পেডলাররা ড্রাগের আসল নামের বদলে স্ট্রিট নেম বা কোড নেম ব্যবহার করে। যেমন এক্ষেত্রে হোয়াইট হর্স হলো হেরোইন, কিটক্যাট হলো কেটামাইন, আর ইভ হলো এক্সটাসি বা MDMA। শেষ দুটো নার্ভের কড়া ডোজের মেডিসিন হলেও ড্রাগ হিসাবে এদের ব্যবহার প্রচুর, বিশেষ করে বার, পাবস অ্যান্ড নাইট ক্লাবে। এই সমস্ত জায়গায় এগুলো ভীষণ পপুলার। আর এইভাবেই আমি বুঝতে পারি যে মিস শ্রীতমা মল্লিক ড্রাগ ডিল করে, কিন্তু মেসেজটায় কোনো জায়গার নাম বলা নেই। তাই আর কোনো উপায় না দেখে আমি মিস মল্লিককে ফলো করা শুরু করলাম। ওনার বাড়িতে কারা কখন আসছেন সমস্তটাই নিচের নখদর্পণে রাখতে লাগলাম। প্রথম 3 দিন কোনো সন্দেহমূলক কিছুই নজরে আসেনি, তবে চতুর্থ দিনে সেই সুবর্ণ সুযোগটা আমি পাই। পরে পুলিশকে ইনফর্ম করলে মিস মল্লিক হাতে নাতে ধরা পড়ে, আর তার পরের বাকি ঘটনা তো তোমাকে এইমাত্রই বললাম। একটানা কথা বলে থামল প্রদ্যুম্ন। সব শুনে দেবেন্দ্রবাবু বেশ গম্ভীর স্বরে বললেন, চারিদিকে রহস্য আর জটিলতার কুয়াশা, সত্যের সন্ধান মেলে না কো মোটে। রহস্যভেদ করে দেখি এ তো কেঁচো খুঁড়তে কেউটে। ঠিক হলো না গো দাদুন, একটু ভুল আছে। প্রদ্যুম্নের এই কথায় দেবেন্দ্রবাবু ওর দিকে ভ্রু কুঁচকে তাকালেন। ও আবার বলল, কেঁচো খুঁড়তে কেউটে নয় দাদুন, কেঁচো এবং কেউটে দুটোরই খোঁজ পেয়েছি।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন রাইমা দত্তের কলমে ডিটেকটিভ রয়ের গল্প কঙ্কাল রহস্য। আজকে আমাদের সঙ্গে ছিলেন এখন গল্প থেকে সুমন এবং অরিজিৎ, বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ নাথ, সাহিত্য সমাহার থেকে আকাশ, বেঙ্গলি ক্লাসিক্স উইথ অর্ণব থেকে অর্ণব। এছাড়াও আমাদের সঙ্গে ছিলেন সৌমিলি, দেবস্মিতা, বরষা, বর্ণিশা, স্নেহাদ্রি এবং সৌরভ সাহা। আজকের গল্পের নাট্যরূপদানে ছিল বরষা, প্রচ্ছদ অঙ্কনে ছিল সৌমদীপ গুঁই, শব্দ সংযোজনে ছিল প্রিয়াঙ্কা কুণ্ডু, গল্পের নির্দেশনা, পরিচালনা ও আবহ নির্মাণে ছিল শুভজিৎ বটব্যাল। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন সবাই ভালো থাকুন, সবাই ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।